চাপাই সীমান্তে আজও থমথমে পরিস্থিতি। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহতে সজাগ চৌকা গ্রামবাসী। তারেক রহমানের দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই, দিনক্ষণ নির্ভর করছে খালেদা জিয়ার সুস্থতার উপর, বলছেন কেন্দ্রীয় নেতারা। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। লন্ডন সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে, সব কিছু মিলেই তো আমরা অপেক্ষায় আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ। আদালত বসছে কেরানীগঞ্জে। এবং অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধের অবসান চান গাজাবাসী। প্রথম ধাপে ৩৩ ইসরায়েলের বিনিময়ে মুক্তি পাচ্ছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত উত্তেজনা কমলেও শঙ্কিত অবস্থায় চৌকা গ্রামের বাসিন্দারা। রাতভর নানা শঙ্কা শেষে সচেতন অবস্থায় গ্রামবাসী। যে কোনো উস্কানি প্রতিহত করতে ঐক্যবদ্ধ অবস্থানে তারা রয়েছেন। সকাল থেকে সীমান্ত এলাকায় কৃষকরা তাদের ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধার করেছেন, সাথে অবশিষ্ট ফসল রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গ্রামবাসীরা জানান, উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে ঐক্যবদ্ধ রয়েছেন তারা। যোগাযোগ রাখছেন বিজিবির সাথেও। এদিকে গ্রাম ও সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ ফসলের ক্ষেত থেকে কৃষকদের সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে শনিবার ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভারতীয়দের ছোড়া ইটপাটকেল, ককটেল ও তীরের আঘাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজও সীমান্তে উত্তেজনা, থমথমে অবস্থা চৌকা গ্রামে। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত এলাকায় আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিবুল, জানাবেন যে সীমান্তে আজকে কি পরিস্থিতি এবং বিজিবি কি বলছে আজ? সাকিব, সকাল থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের যে কিরণগঞ্জ বিওপি আছে এবং চৌকা বিওপি এর মাঝখানের যে সীমান্ত, সেখানে বিজিবির টহল জোরদার দেখেছে এবং সকাল থেকেই কৃষকরা কিন্তু এই তাদের যে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ সেখানে এসেছে এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখেছে। এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত ফসলগুলো রয়েছে যেগুলো নিয়ে যাওয়ার মতো সেগুলো তারা এখান থেকে নিয়ে গেছেন এবং অবশিষ্ট ফসল রক্ষার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে যখন বিজিবির পেট্রোলিং হয় তখন তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা থেকে কৃষকদেরকে সরিয়ে দিয়েছেন এবং এইখানে যাতে করে বিএসএফ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু করতে না পারে সে কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে নিয়মিত টহল সেটি জোরদার করেছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, গ্রামবাসীরা বলছেন গতকালকে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই রকম যেন আজকে কোনোভাবে হতে না পারে, সেই কারণে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়েছেন। গত রাত্রেও আমরা দেখেছি তারা সমন্বিতভাবে থেকেছেন, আলাপ করেছেন এবং যে কোনো ধরনের ঘটনা প্রতিহত করা এবং বিজিবির সাথে তারা তাদের যে যোগাযোগটি সেটি বাড়িয়ে রেখেছেন। যে কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতি খারাপ দেখলে তারা বিজিবিকে সেটি জানাবেন। এবং এখন আমরা চৌকা সীমান্তের যে জায়গাটিতে আছি এখানেও লক্ষ্য করছি আমাদের পেছনে যে সরিষার ক্ষেত তার কিছুটা দূরেই কিন্তু আসলে ভারতীয় সীমানা এবং সেখানে আমরা দেখছি যে বিজিবি অবস্থান নিয়ে আছেন। কিছুক্ষণ আগে টহল দেখছিলাম, এখন তারা ক্ষেতের বিভিন্ন জায়গায় বসে আছেন এবং কোনো কৃষক যেন এখানে আসতে না পারে সেইভাবেই কিন্তু সচেতন করা হচ্ছে এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকেও বলা হয়েছে নির্দিষ্ট দূরত্ব থেকে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেভাবেই আসলে থাকার জন্য। তো এখন পর্যন্ত আমরা আসলে সাকিব যেটি দেখছি যে এই ক্ষেত্রে বিজিবি যেটি বলেছে যে গতকালকে আসলে বিএসএফ এর সাথে তারা একটি পতাকা বৈঠক করেছে এবং বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে তাৎক্ষণিকভাবে বিএসএফ তারা কিন্তু 150 গজ পর্যন্ত ভারতীয় সীমান্তের দিকে চলে গেছে এবং ভারতীয় যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে। গতকালকে সীমান্তে যে 6 থেকে 7টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে যেটি সীমান্ত আইনের লঙ্ঘন, এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা সেগুলো সীমান্ত আইন লঙ্ঘন।
এটাতে কঠোরভাবে কিন্তু আসলে বিজিবি প্রতিবাদ জানিয়েছে বিএসএফকে, এবং বিএসএফ এতে দুঃখ প্রকাশ করেছে। এবং গতকালকে কিন্তু বিজিবি 59-এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি এবং একই সাথে একটি ছবির মধ্য দিয়ে দেখানো হচ্ছে যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এবং এর মধ্য দিয়ে বিএসএফ এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে। যেহেতু গতকালকে এইরকম একটি পরিস্থিতি হয়েছে, যার কারণে কিন্তু রাত থেকে এখন পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, একটা শঙ্কিতভাবে তারা আছেন যে কখন আসলে বিএসএফ আবারও কোনো ধরনের উস্কানি দেয় কিনা। তবে এ ধরনের কোনো ধরনের উস্কানিতে তারা পা দিবেন না বলে হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। এবং এখনো পর্যন্ত বিজিবি যেটি বলছেন যে তাদের টহল জোরদার রেখেছে, এবং গ্রামবাসীদের মনোবল ঠিক রাখার জন্য গ্রামেও কিন্তু তারা ঘুরছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তো না সাকিব, এই ছিল আমার কাছে সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আর আইনি কোনো বাধা নেই, তবে দিনক্ষণ অনেকটা নির্ভর করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার উপর। বিষয়টি জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। শিগগিরই দেশে ফেরার আশা দলটির কেন্দ্রীয় নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। মামলা, হয়রানি, আটক, নির্যাতন, অবশেষে দেশত্যাগ, দেড় যুগ জন্মভূমির বাইরে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলেই 17টি মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্ত হয় আরও অর্ধশত মামলা। গণ অভ্যুত্থানের পর তারেক রহমান একে একে নির্দোষ প্রমাণিত হয় প্রায় সব মামলায়। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি। অধীর আগ্রহে অপেক্ষমান বিএনপির লাখো নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন শিগগিরই দেশে ফিরবেন তিনি। এই সময়টা মায়ের জন্য দিবেন, এটা আমরা খুব স্বাভাবিক কারণে প্রত্যাশা করতে পারি। উনি যে দেশে আসছে, যুক্তরাষ্ট্র বা লন্ডন, সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলেই তো আমরা অপেক্ষা আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। দেশবাসী তো প্রত্যাশাই করে। তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা কোথায় জানতে চাই বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে। বলেন, দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই, তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর নির্ভর করে দিনক্ষণ। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। একদিকে তিনি নেতা, আরেকদিকে তিনি আবার একজন সন্তান। সব বিষয়ে বিবেচনা করেই তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশে আসার। রাজনৈতিক প্রতিহিংসা আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি। জনাব তারেক রহমান সাহেব এই দেশে জন্মগ্রহণ করে পাসপোর্ট পেয়েছিলেন নেটিভ। সেই পাসপোর্টের নবায়নটা পর্যন্ত ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা করেননি। সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন করা হয়েছিল, অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে অহরহ মিথ্যা কথা বলতেন। পলিটিক্যাল পারসিকিউশন বলি, ম্যালিশিয়াস প্রসিকিউশন বলি, এই বিষয়টাই ছিল শেখ হাসিনার মূল যন্ত্রই ছিল মামলা। বিচারাধীন অর্থ পাচার সহ বড় বাকি দুটি মামলা থেকে শিগগিরই তারেক রহমানের আইনগতভাবে মুক্তির আশা আইনজীবীদের। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে আরও 12টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি বিএনপির এই সিনিয়র আইনজীবীর। উনি আমাকে টু সাম এক্সটেন্ট একটা কথা বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি এই রাজনৈতিক মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়, জনাব তারেক রহমান সাহেবের মামলা যেন সর্বশেষ উঠানো হয়, অর্থাৎ উনার পরে যেন আর কোনো রাজনৈতিক আসামি না থাকে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ কেরানীগঞ্জ কারাগারের পাশের অস্থায়ী আদালতে শুরু হয়েছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। আজহার লিমন, জানাবেন যে আদালত বসেছে কিনা এবং কতজনের জামিন শুনানি আজ হওয়ার কথা রয়েছে? আমরা এই কেরানীগঞ্জের এই কেন্দ্রীয় কারাগারের সামনে আছি। এখানকার যে অস্থায়ী আদালত সেটি আর কিছুক্ষণের মধ্যে বসবে আমরা জানতে পেরেছি। বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া আর এই আদালতের বিচারক হিসেবে আছেন, কিন্তু আমরা দেখছি যে যারা জামিন আবেদন করেছেন তাদের স্বজনরা এরই মধ্যে এই কারাগারের যে প্রধান ফটক সেই ফটকের সামনে দাঁড়িয়ে গেছে। জানেন যে 16 বছর আগের যেই বিডিআর হত্যাকাণ্ড সেটিকে ঘিরে বিশেষ করে 5 আগস্টের পর নানা ষড়যন্ত্র এবং নানা নাটকীয়তাই আমরা
দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে এই এই যে বিডিআর হত্যাকাণ্ড, এখানে একটা ষড়যন্ত্রেরও একটা আলোচনা আসছে। সেই জায়গায় এখানে যে জটিলতাটা হয়েছে যে 16 বছর আগে 2009 সালে এই বিডিআর হত্যাকাণ্ডের পর 2টি মামলা হয়েছিল, একটি হত্যা মামলা আর একটি হলো বিস্ফোরক মামলা। তো এই হত্যা মামলাটির কিন্তু এরই মধ্যে রায় হয়েছে, সেখানে প্রায় 834 জনকে আসামি করা হয়েছে, সেখান থেকে 152 জনের মৃত্যুদণ্ড রায় হয়েছে, 161 জন যাবজ্জীবন হয়েছে। এবং যেটি দেখা গেছে যে সেখানে প্রায় 468 জন আসামিকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। এখন এই যে যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বা খালাস দেওয়া হয়েছে, তারা কিন্তু বের হতে পারছে না কারাগার থেকে। এর একটা বড় কারণ হলো যে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা, যেটি এই 2009 সালের 28 ফেব্রুয়ারি অর্থাৎ ওই বিডিআর হত্যাকাণ্ডের 2 দিন পর দায়ের করা হয়েছিল, সেই মামলাটি কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। এবং সেই মামলাটির কিন্তু এক ধরনের বিচার কাজ থমকে ছিল, যদিও 2টি মামলা একই সঙ্গে হয়েছিল, কিন্তু হত্যা মামলার বিচার কাজটি শুরুতে হবার কারণে এই মামলাটি এক ধরনের থমকে ছিল, যেই কারণে সেই মামলাটির কিন্তু আজ উঠছে। এবং যেটি এখানে 2 ধরনের ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি। প্রথমত দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বিডিআরের একটা বড় অংশ তারা চাইছে যে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটা তারা একটা পুনঃতদন্ত চাচ্ছে, এর জন্য মাঠে ময়দানে তারা আন্দোলন করছে। আরেকটি দল বলছে যে এই যে যারা ওই হত্যা মামলায় খালাস পেয়েছে তাদের যাতে এখানে জামিন দেওয়া হয়, এবং এই জামিন শুনানি বা এই সাক্ষ্য গ্রহণ এগুলো কিন্তু এতদিন হয়নি, এবং তারা আশা করছেন যে আজকে এই আদালতে যে জামিন শুনানিটি হবে সেখানে তারা হয়তো জামিন পাবে এবং তারা তাদের পরিবারের সঙ্গে ফিরতে পারবে। তো এই কিছুক্ষণ পর আদালত বসবে, এখানে স্বজনরাও আছেন, তারাও আমাদের সঙ্গে কথা বলবে। পরবর্তীতে সাকিব আপনাকে এখান থেকে আরও কিছু হয়তো আমরা জানিয়ে দিতে পারবো। উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেটে প্রতি বছর প্রায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করেন কয়েকশো নারী উদ্যোক্তা। তবে বছর না ঘুরতেই ঝরে পড়েন তাদের অধিকাংশ। এতে খুব একটা বাড়ছে না নারী উদ্যোক্তার সংখ্যা, এমনকি ব্যবসা সম্প্রসারণেও বাধাগ্রস্ত হচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন পুঁজি সংকট, পারিবারিক সহযোগিতার অভাবের পাশাপাশি অনুৎপাদনশীল খাতে প্রবাসী বিনিয়োগ বেড়েছে। অনিল পালের ক্যামেরায় বিস্তারিত সন্দীপন শুভর প্রতিবেদনে। সুরমা নদীর তীর ঘেঁষা সিলেট নগরীর কুশিঘাট এলাকার নারী উদ্যোক্তা রূপছানা বেগম 19 বছর আগে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করেন কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ। স্বল্প পুঁজিতে ছোট দোকান ভাড়া করে কয়েকটি সেলাই মেশিন কিনে শুরু করেন দর্জির ব্যবসা। নিজের দাঁড় করানো ব্যবসা নিয়ে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। শুরুটাও হয়েছিল দারুণভাবে, কিন্তু সময়ের সাথে সাথে অর্থ সংকট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেড়েছে দুশ্চিন্তা। ব্যবসা চালাই তুলে লাগবো টাকা, আমরা আর ব্যবসা টানিয়ে নিতে পারলাম না, হয়তো ব্যবসা ছাড়তে হইব। 19 বছর হয়ে গেছে ব্যবসার লাইফ, এখন বাধ্য ব্যবসাটা ছাড়ি দিতে হইব। শুধু রূপছানা একাই নন, বরং জেলার অসংখ্য নারী উদ্যোক্তারই একই গল্প। নিজেদের ব্যবসা শুরুর পর স্বপ্নের ডালপালা মেলার আগেই নাম লেখাতে হচ্ছে ঝরে পড়াদের দলে। পারিবারিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা এবং আর্থিক সংকট সহ নানা কারণেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না তারা। যতবার স্টার্ট করছি কোনো না হয় প্যান্ডামিক সিচুয়েশন, নাইলে কর্মী সংকট, নাইলে আপনার হচ্ছে কখনো ফিনান্সিয়ালি সমস্যা। বেচাকিনিতে একটু দুর্বল হয়ে গেছিলাম, তারপরে লস খাওয়ার পরে আর আমি কাপড় টাপড় আর আনতে পারিনি, এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। মোটামুটি যাদের করার মনোবৃত্তি থাকে যে বড় শুরু পরে তারা পুঁজি পায় না। আলো আধারের খেলায় শুধু ব্যর্থতার গল্পই নয়, বরং সৃষ্টি হচ্ছে নতুন নতুন সফলতার গল্প। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে নারী উদ্যোক্তারা প্রতিনিয়ত তৈরি করছেন কর্মসংস্থানের পাশাপাশি দারুণ কিছু শিল্প প্রতিষ্ঠান। সিলেট শহরের খাদিমপাড়ার নারী উদ্যোক্তা সুইটি সূত্রধর মাত্র 150 টাকা নিয়ে শুরু করে বর্তমানে গড়ে তুলেছেন প্রায় 20 লাখ টাকার প্রতিষ্ঠান, যেখানে বাঁশ বেতের আকর্ষণীয় শোরুমের পাশাপাশি রয়েছে আধুনিক যন্ত্রপাতির একটি কারখানা। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 20 জন মানুষের। এই সফল নারী উদ্যোক্তা বলছেন নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে এখন অনেকটাই সফল তিনি। নেট থেকে ধরেন একটা ডিজাইন বের করে দিছে যে এটা পারবেন কিনা, না যে পারবো, তো ওইরকম করে করে আজকে আমি ধরেন আমার 2 বছর হবে, মানে আমি ভালোই সারা পাইতেছি, কিন্তু আমি
এই প্রোডাক্ট ইয়ে করে মানে খাবার করতে পারতেছি না। নারীদের ব্যর্থতার বিষয়ে এই খাত সংশ্লিষ্টরা বলছেন আর্থিক সংকট সহ পারিবারিকভাবে সহযোগিতা না পাওয়া এবং এরকম শিল্প খাতে প্রবাসী বিনিয়োগ না পাওয়া ব্যর্থতার অন্যতম কারণ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সহজ শর্তে এবং কম সুদে ঋণ প্রদানের দাবি জানান তারা। মানে কমিটেড যেসব উদ্যোক্তা ছিলেন, যে আমরা মনে করছিলাম খুব ভালো করবেন, এই ধরনের অনেক উদ্যোক্তা কিন্তু ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে গেছেন পরিবারের কারণে। এবং আমি সবচেয়ে বড় যে বাধাটা মনে করি সেটা হলো কি, যে আমাদের সবার সহযোগিতা, সেটা পরিবার কেন্দ্রিক সহযোগিতা খুব বেশি দরকার। ব্যাংক থেকে অনেক বড় বড় ঋণ নিতেছে, কিন্তু ছোট উদ্যোক্তাদের বেলা সেটা হইতেছে না, বা স্বাভাবিক উদ্যোক্তা যারা মধ্য পর্যায়ের উদ্যোক্তা তাদের বেলাও সেটা হইতেছে না। তারা লোনগুলো ঠিক মতো পাইতেছে না। লোনগুলো না পাওয়ার কারণে তারা ওই যে ঝরে পড়তেছে। বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রয়োজনীয় মূলধন পেলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীরা ভূমিকা রাখবে বলে মনে করছেন নারী উদ্যোক্তারা। সন্দীপন শুভ, এখন সিলেট। সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চায় না নির্বাচন কমিশন, এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার SM নাসির উদ্দিন। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা কারণ বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট। আর অন্য কিছু না। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। বিশাল চাহিদার বিপরীতে 2% চিনিও উৎপাদন করতে পারছে না দেশের রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো। আখের দাম বাড়ানো এবং প্রণোদনা দেয়ায় আখ চাষ কিছুটা বাড়লেও তা প্রভাব ফেলেনি চিনি উৎপাদনে। এছাড়া 6টি চিনিকল বন্ধ থাকায় খাতটি হয়ে পড়েছে আমদানি নির্ভর। এতে মাঝে মধ্যেই অস্থিতিশীল হয়ে পড়ছে চিনির বাজার। এ অবস্থায় উৎপাদন বাড়াতে বন্ধ থাকা চিনিকলগুলো চালুর দাবি ব্যবসায়ী এবং চিনিকল শ্রমিক নেতৃবৃন্দের। সাইফুল ইসলাম সাগরের তোলা ছবিতে মাজেদুর রহমানের প্রতিবেদন। 1962 সালে জয়পুরহাট চিনিকল চালুর পরে সর্বোচ্চ চিনি উৎপাদন হয়েছিল 1994-95 আখ মারাই মৌসুমে। সে সময় চিনি উৎপাদন ছিল 22,043 মেট্রিক টন। আর এবছর চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র 3,000 মেট্রিক টন। দিন দিন চিনির উৎপাদন কমে যাওয়ায় আমদানি নির্ভরশীলতা বাড়ছে, দেশীয় অর্থনীতিতে চাপ পড়ছে, অনেক সময় বাজার হয়ে উঠছে অস্থিতিশীল। মারাই সক্ষমতার দিক থেকে জয়পুরহাট দেশের সর্ববৃহৎ চিনিকল। প্রতিদিন 2,000 টন আখ মারার সক্ষমতা থাকলেও এই চিনিকলটিতে দেখা দিয়েছে আখের সংকট। বর্তমানে 1 মাস মারাই করার মতো আখ মিলছে না। চলতি মারাই মৌসুমে 50,000 টন আখ মারাই করে 3,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত মৌসুমের তুলনায় কিছুটা বেশি। কৃষকরা বলছেন আখ চাষে কিছুটা সুযোগ সুবিধা বাড়ায় আগের তুলনায় আখ চাষ কিছুটা বেড়েছে। তবে দাম আরও বাড়ানো সহ উন্নত জাতের চারা দাবি করছেন তারা। সরকার গত বছর দাম বৃদ্ধি করার কারণে আমরা একটু লাগাইছি, তারপরেও খুব একটা না, আমরা উন্নত মানের বীজ পাচ্ছি না দেখে ফলনটা একটু সুবিধাজনক হচ্ছে না, খুব কম। কুইন্টাল প্রতি 100 টাকা বাড়লে আরও আখ বেশি লাগাবে আখ চাষিরা। তবে চিনিকল কর্তৃপক্ষের দাবি কৃষকদের আখ চাষে ফেরাতে কৃষি ঋণ ও বীজসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। চাষিদেরকে আখ চাষি উদ্বুদ্ধকরণের জন্য উন্নত মানের বীজ, সার, কীটনাশক, নগদ অর্থ সহযোগিতা করার মাধ্যমে আখ চাষি উদ্বুদ্ধ করা হচ্ছে। 2020-21 মারাই মৌসুমে দেশে 15 চিনিকলের মধ্যে পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পাবনা ও কুষ্টিয়া চিনিকল বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই এলাকার আখ চাষ থেকে সরে আসে কৃষক, যার প্রভাব পড়ে চিনি উৎপাদনে। চাকরি হারায় কয়েক হাজার শ্রমিক কর্মচারী। দীর্ঘদিন চিনিকলগুলো বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এই মিলগুলো পুনরায় চালু হলে দেশীয় চিনি মানুষ খাইতে পারবে, পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে। বন্ধ সুগার মিলগুলো চালু হয়, তা আশা করি যে এই চিনির বাজারটা স্থিতিশীল থাকবে। চিনির বাজার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দেশীয় চিনির উৎপাদন বাড়ানো। তাই বন্ধ চিনিকলগুলির চালুর পাশাপাশি আমদানিকারক প্রতিষ্ঠানের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে চিনির বাজার নিয়ন্ত্রণ থাকবে মত চিনি ব্যবসায়ীদের।
এই চিনির মিলগুলোর আগের তুলনামূলকভাবে অনেক উৎপাদন কমে গেছে এবং পাশাপাশি 6টা মিল বন্ধ হয়ে গেছে। এখন উৎপাদন যদি কমে যায় আরও, তাহলে ভোক্তারা ঠিকমতো চিনি পাবে না এবং দামও অনেক বেড়ে যাবে। এই জন্য আমাদের চিনির ব্যাপারে সতর্ক থাকা উচিত। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের তথ্য মতে 2022-23 অর্থ বছরে দেশে চিনির চাহিদা ছিল 22 লাখ মেট্রিক টন। সেখানে চিনি উৎপাদন হয়েছে মাত্র 24,000 টন, যা চাহিদার মাত্র 1.5 ভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে 2020 সালে চিনি আমদানিতে খরচ হয়েছে 12,710 কোটি টাকা। মাজেদুর রহমান, এখন জয়পুরহাট। বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরিচ্যুতরা। নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে এসব পরিচ্ছন্নতা কর্মীদের ছাঁটাইয়ের আসলে কি কারণ ছিল এবং সিটি কর্পোরেশন তাদেরকে কোনো আশ্রয় দিচ্ছে কিনা, কি বলছে? সাকিব, একটু জানিয়ে রাখি যে গত চলতি মাসের 1 তারিখে কিন্তু এই বিষয়টি কার্যকর করা হয় এবং 160 জন শ্রমিককে, যারা পরিচ্ছন্নতা কর্মী আছে, তাদেরকে আসলে বহিষ্কার করা হয় কিংবা ছাঁটাই করা হয় এবং এই দাবিতেই দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই চলতি মাস জুড়ে কিন্তু তারা এই মানববন্ধন করে আসছে এবং দাবি জানিয়ে আসছে যে তাদের যে 160 জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে, সেই চাকরিচ্যুত করার আসলে কারণ তাদেরকে বোঝাতে হবে এবং তারা সিটি কর্পোরেশন থেকে তাদেরকে বলা হয়েছে যে যাদের আসলে কার্যক্ষমতা নেই কিংবা কর্ম করার ক্ষমতা নেই কিংবা 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়েছে তাদেরকেই মূলত এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এখানে যারা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে তাদের আসলে যে বকেয়া বেতন, সেই বেতন দেওয়ার লাগবে এবং এছাড়া তাদের বেতন ভাতা যেগুলো রয়েছে, বোনাস যেগুলো রয়েছে, সেগুলো আগের মতো পুনর্বহাল রাখতে হবে এবং একই সাথে তাদের চাকরিতেও পুনর্বহাল রাখতে হবে। এবং তারা আরও একটু বিষয় জানিয়েছেন যে তাদের যারা বিগত সময়গুলোতে মারা গেছে, তারা মারা যাওয়ার পরে 1 লাখ টাকা করে অনুদান পেত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু সেটিও বর্তমানে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দাবিগুলো রয়েছে সেগুলো আসলে তারা পুনরায় ফিরে পেতে চান এবং আসলে হুট করেই তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তাদের একটি দাবি রয়েছে। তবে তাদের মধ্যে যারা সক্ষম রয়েছে তাদেরকে চাকরিতে আবার পুনর্বহাল করার দাবি জানিয়েছেন। একই সাথে যাদের কর্মক্ষমতা নেই তাদেরকেও যেন ভালোভাবে বিদায় দেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, সেরকম একটি দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সিটি কর্পোরেশন তাদের সাথে এখনও কোনো বসে কোনো কার্যকরী সিদ্ধান্ত নেয়নি। তারা এই পরিপত্রটি 1 তারিখ আসলে ঘোষণা করেছেন এবং তারপর থেকেই তারা কিন্তু কোনো ধরনের কাজে যোগদান করতে পারছেন না এবং তারপর থেকেই তারা এই মানববন্ধন করে যাচ্ছেন সিটি কর্পোরেশনের সামনে এবং তারা আজকে ঘোষণা দিয়েছেন যে তাদের সাথে যদি কথা না বলা হয় কিংবা তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু এর থেকেও বড় ধরনের কার্যক্রম আসলে পরিচালনা করবেন এবং সেখানে কিন্তু সিটি কর্পোরেশনের যারা চাকরিচ্যুত হয়েছে কিংবা চাকরিচ্যুত ছাড়াও যারা রয়েছেন তারাও অংশগ্রহণ করবেন। তো বরিশাল সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাকিব, 15 মাস যুদ্ধের পর গাজায় অস্ত্রবিরতি কার্যকর হতে যাচ্ছে বাংলাদেশ সময় দুপুর 12:30টায়। এই অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধের অবসান চান গাজাবাসী। আর গাজায় আর কোনো বোমার শব্দ শুনতে চান না তারা। প্রথম ধাপে 33 ইসরায়েলির বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে 1890 জন ফিলিস্তিনি। এদিকে যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পুরস্কার হিসেবে দেখছে হিজবুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। দীর্ঘ 15 মাস পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছেন গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন প্রায় 47,000 ফিলিস্তিনি। গাজার প্রতি 20 জনের একজন যুদ্ধে আহত হয়েছেন। বাস্তুচ্যুত 19 লাখ বাসিন্দার 80% বাস করছে জরাজীর্ণ তাঁবুতে। চরম খাদ্য সংকটে 22 লাখ বাসিন্দা। ফিলিস্তিনকে রীতিমতো ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে ইসরায়েল। অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে সিদ্ধান্ত হলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির। মধ্যস্থতাকারী দেশ মিশর জানিয়েছে প্রথম ধাপে 33 জন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে প্রায় 2000 ফিলিস্তিনি। সেই তালিকায় আছেন ফিলিস্তিনের রাজনীতিবিদ, সাংবাদিক সহ হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহার বেশ কয়েকজন সদস্য। 1 বছরেরও বেশি সময় ধরে নিজের ঘরবাড়ি ছাড়া কয়েক লাখ মানুষ। অবশেষে পরিবার ও স্বজনদের কাছে ফিরে যাচ্ছেন তারা। তাদের আশা এর মধ্য দিয়েই চলমান যুদ্ধের অবসান ঘটবে, আর কোনো নিরীহ ফিলিস্তিনিকে প্রাণ দিতে হবে না। يكون هذا اليوم آخر يوم ما يكون بعده يعني انتهاكات لهذه الهدنة. وأن نعود إلى جباليا مسقط الرأس والمهد
وأن نلملم جراحنا. وكل بيت خرج منه شهيد، كل بيت خرج منه جريح، كل بيت خرج منه أسير. তবে ফিলিস্তিনি বিশেষজ্ঞদের মতে চুক্তির শর্তাবলী বাস্তবায়ন বা পূরণ করা এখনও চ্যালেঞ্জের বিষয়। অনেক ক্ষেত্রে সেটি বাধার মুখেও পড়তে পারে। হামাসের সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের ঐক্য গড়ার বিষয়টিও উদ্বেগের। العقبات أهمها أن إسرائيل ستحاول اختراقه كما فعلت في الجبهة اللبنانية، مما سيؤدي إلى ردود فعل من المقاومة الفلسطينية غير يعني المقيدة بالكثير من الارتباطات والحساب. السلام عليكم. এদিকে যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীর প্রধান জানান এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পুরস্কার। مواجهة حزب الله في لبنان ساهمت في نصرة غزة، والشباب المقاوم وقفوا سدا منيعا أمام التقدم على الجبهة بمواجهة أسطورية. যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিরবিচ্ছিন্ন ও নিরাপদে প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চুক্তি বাস্তবায়ন ও তদারকির জন্য মিশরে একটি যৌথ অপারেশন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে, যেখানে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র ও কাতারের পাশাপাশি ইসরায়েলের প্রতিনিধিরা থাকবেন। তানভীর জানি, এখন বিশ্ব। এদিকে দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি না দিলে অস্ত্রবিরতির চুক্তি মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী ও নবনির্বাচিত দুই প্রেসিডেন্টই ইসরায়েলের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এদিকে অস্ত্রবিরতির চুক্তি মেনে দেশে শান্তি ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি নাগরিকরা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। দর্শক, আমরা প্রতিবেদনটি ঠিক কিছুক্ষণ পরে দেখব। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে একটি গ্যাসোলিন ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 70 জনের প্রাণহানি হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে শনিবার নিজার প্রদেশে সুলেজা অঞ্চলে একটি ট্যাঙ্কার থেকে অন্য ট্যাঙ্কারে গ্যাসোলিন স্থানান্তরের সময় এই বিস্ফোরণ ঘটে। এ কাজে জেনারেটর ব্যবহার করা হচ্ছিল এবং সেখান থেকে বিস্ফোরণের সূত্রপাত বলে জানাচ্ছে বার্তা সংস্থা এপি। দেশটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বলছে ভারী মালামাল আনা নেওয়ার জন্য পর্যাপ্ত রেল সুবিধা না থাকায় দেশের প্রধান সড়কগুলিতে বড় বড় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গেল সেপ্টেম্বরে এই একই প্রদেশে গ্যাসোলিন ট্যাঙ্কারে বিস্ফোরণে অন্তত 48 জনের প্রাণহানি হয়েছে। রয়টার্স বলছে শুধু 2020 সালেই দেশটিতে 1500-এর বেশি গ্যাসোলিন ট্যাঙ্কার বিস্ফোরণের মৃত্যু হয়েছে 535 জনের। আহতের সংখ্যা 1000-এরও বেশি। Populous nation. Nigeria's president scrapped a decades-old subsidy when he came into office in May 2023. এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, বললেন সিইসি। ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখার আশ্বাস, কাল শুরু হালনাগাদ। রাজনৈতিক বক্তব্য আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা কারণ বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ। আদালতের বিচারিক কার্যক্রম কেরানীগঞ্জে। তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা নেই, খালেদা জিয়ার সুস্থতার ওপর দিনক্ষণ নির্ভর, বলছেন দলের নেতারা। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। লন্ডন, সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে, সব কিছু মিলেই তো আমরা অপেক্ষা আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। এবং গতকালের উত্তেজনার পর চাপাই সীমান্ত থমথমে। সচেতন অবস্থানে গ্রামবাসী, সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি। যখনই আমরা মনে করে প্রতিরোধ করতে যাচ্ছি, ফসলটা বাঁচাবো, তখন আর এমনভাবে গ্যাস মারছে, চোখ মুখ কানা হয়েছে। মাঠের অবস্থা, গহম ঝুড়েছে, কেলার গাছ ঝুড়েছে, আমের গাছ ঝুড়েছে। আমাদের একটা ভয়ঙ্কর যে গ্রামে হয়তো তারা আক্রমণ করতে পারে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।